সাবাস সে প্রসঙ্গে না গিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের ডিভোর্সটা হওয়া জরুরি, আমাকে ডিভোর্স দে। নীরের হৃদয়টা মুচড়ে উঠল, কেমন যেন ভিতরটা হাঁসফাঁস করে উঠল। কথাটা বলে সাবাস রুমে চলে এলো। ওর পিছু পিছু নীরও ভিতরে এসে অস্থিরভাবে বলতে লাগলো, আমি ডিভোর্স চাই না। সাবাসের মনে সূক্ষ্ম আশার আলো জ্বলে উঠল। ও পিছু ঘুরে বলল, কেন চাস না? নীর মাথা নিচু করে বলল, আমি পরিবারের কাউকে কষ্ট দিতে চাই না। সাবাসের মনে যে ক্ষীণ আশার আলো জ্বলেছিল সেটা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ও তার ছেলের হাসি হেসে বলল, সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনই নষ্ট করিস না। ডিভোর্স দিয়ে মুক্ত হয়েছে এই কারাকল থেকে। না, আমি আপনার সাথে সংসার করতে চাই, নিজেকে আদর্শ বউ হিসেবে উপস্থাপন করতে চাই। তবে আপনার কাছাকাছি যেতে পারবো না এত দ্রুত, একটু সময় লাগবে আমার। সাবাস ভয়ানক রেগে গেল। পাশ থেকে একটা ফুলদানি তুলে সেটা দূরে ছুঁড়ে মারল। নীর ভয় পেয়ে কেঁপে উঠল। সাবাস অত্যন্ত গম্ভীর গলায় চিৎকার করে বলল, এই, তুই আমাকে ভেবেছিসটা কি? আমার মাথায় শুধু ওসব ঘোরে? আমি তোর কাছাকাছি যার জন্য মনে হয়ে উঠেছে? নীর কম্পিত গলায় বলল, আমি ওভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিলে বল? আজ আমি সব শুনবো। বল, তুই আমায় নিয়ে ঠিক কি ভাবিস? নীর এক পলক রেগে যাওয়া ভয়ঙ্কর মুখে সাবাসের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলতে লাগলো, আমার বলার অর্থ এই ছিল যে আমি আপনার সাথে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কে দোহাই দিয়ে কাছাকাছি যেতে চাই না, কোনো দায়বদ্ধতা থেকেও ইন্টিমেট হতে চাই না। আমি মন থেকে ভালোবেসে আপনার কাছাকাছি যেতে চাই, কোনো দায়বদ্ধতা থেকে নয়। আমি আপনাকে খুব করে ভালোবাসতে চাই, সত্যি বলছি, মন থেকে চাই, কিন্তু আমার একটু সময় লাগবে। সাবাস কিছুটা শান্ত হলো, তবে এখনো নীরের দিকে তাকিয়ে থাকলো। নীর চোখের পানি মুছে বলতে লাগলো, ছোট থেকে আমি শান্ত স্বভাবের, বেশি কথা বলি না। এই জন্য কারোর সাথে গুছিয়ে কথা বলার ক্ষমতাটা আমার নেই। আমি নিজের পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করতে পারি না। আমি বলতে চাই একটা, মানুষ বোঝে আরেকটা। এটা আমার বৈশিষ্ট্য বলতে পারেন। বাবা মামা খুব সহজেই আমাকে বুঝে ফেলতো, তাই আমি নিশ্চিন্তে থাকতে পারতাম। কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারছি না, যেন কোনো অথৈ সাগরের মাঝখানে পড়ে গেছি। সাবাসের মুখমণ্ডল শান্ত হয়ে গেছে। নীর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আর হ্যাঁ, আপনাকে ডিভোর্স না দেওয়ার আরও একটা কারণ আছে। আপনি যখন ডিভোর্সের কথা বললেন তখন কেন জানি আমার বুক কেঁপে উঠেছিল। কাউকে হারানোর ভয়ে বক্ষপিঞ্জরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য হলেও আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না আফন। সাবাস অস্পষ্ট হাসলো, অতঃপর বলল, আমি গিয়ে খাবার গরম করছে, ফ্রেশ হয়ে নিচে আয়। নীর চোখের পানি মুছে ব্যস্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ডিভোর্স দিবেন না তো? সাবাস বাঁকা হেসে বলল, ফ্রেশ হয়ে নিচে আয়। বলে সাবাস চলে গেল। নীর দ্বিধান্বিত দৃষ্টিতে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। কান্না করার ফলে ওর চোখ মুখ লাল হয়ে গেছে, তাই ও বাথরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নিচে গিয়ে দেখলো সাবাস খাবার পরিবেশন করে রেখেছে। ওকে আসতে দেখে সাবাস বলে উঠল, আয়। নীর খাবার টেবিলে গিয়ে বসে পড়ল আর সাবাসের দিকে তাকিয়ে থাকলো। সাবাস আবার বলল, নে খা। নীর নাক টেনে বলল, আপনি আমাকে নিক্কি বলে ডাকছেন না কেন? ওটা তো তোর নাম না। ওটা তো তোর নাম না, তাহলে ডাকবো কেন নিকিতা নীর? বাকিদের কাছে না হলেও আপনার জন্য ওটাই আমার নাম। সাবাস অস্পষ্ট হেসে একটা প্লেটে দুইজনের খাবার বেড়ে এক লোকমা ভাত নীরের মুখের সামনে ধরে বলল, আয়, তোকে খাইয়ে দিই নাকি? নীর বিনা দ্বিধায় সাবাসের হাতে খেতে লাগলো। সাবাস নিজে খাওয়ার পাশাপাশি নিজের পিচ্চু বউকেও খাইয়ে দিতে লাগলো। এমন সময় সদর দরজা দিয়ে সকলে ভেতরে প্রবেশ করলো। সামনের দৃশ্য দেখে ওরা হাঁ হয়ে গেল। সাবাস নীরের মুখে এক লোকমা ভাত ধরে রেখেছিল আর নীর হাঁ করে সেটা খেতে যাচ্ছিল, কিন্তু সকলকে দেখে ওরা থতমত খেয়ে গেল। নীর ঘোরের মধ্যে থেকে আচানক সাবাসের লোকমা ধরা হাতে একটা কামড় দিল। ব্যথা পেয়ে সাবাস মৃত আর্তনাদ করে বলল, হাতটা গেল বাল। শাহনাজ গলা খাকারি দিয়ে ওদের ব্যঙ্গ করার জন্য সামনে ভাব নিয়ে হাঁটতে হাঁটতে আসতে লাগলো, কিন্তু মুখ থুবড়ে পড়ে নিজের মান সম্মান শেষ করে দিল। তবুও মেঝেতে পড়া অবস্থাতেই শাহনাজ তাচ্ছিল্যের হাসি এসে বলতে লাগলো, আজ ইচ্ছে করেই পড়েছি। হ্যাঁ, আসলে অনেকক্ষণ বসছিলাম তো, তাই একটু শোয়ার ইচ্ছে হয়েছিল। বাই দ্য ওয়ে ভাইয়া, নীর ভাইয়া, নীর। যত দিন যাচ্ছে সাবাস আর নীরের সম্পর্ক স্বাভাবিক হয়ে চলেছে। সাবাস তো আগে থেকেই নীরের খেয়াল রাখত, কিন্তু এখন নীর ও সাবাসের যত্ন নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে।
ওর খাবারের দিক, পোশাকের দিক সব কিছু দেখে রাখে নীর। রাতের বেলা দুইজনে মিলে টুকটাক গল্প গুজবও করে। সাবাস শপের কাছে অর্ধেক ফেলে রেখে দ্রুত বাড়িতে চলে আসলো। ওর মনের মধ্যে নিশ্চয়ই সিরিয়াস কিছু চলছে, নয়তো কাজে ফাঁকি দেওয়ার মতো ছেলে না ও। রুমে নীরকে খুঁজে না পেয়ে ও আশেপাশে খুঁজতে লাগলো, তবুও খুঁজে না পেলে কিচেনে চলে গেল। সিনু আর তানিয়া ওখানে বিকালের জন্য টুকটাক নাস্তা তৈরি করছে। সাবাস কোনো রাগ ঢাক না রেখে বলে উঠল, মামা, নিকি কোথায়? সিনু এক পলক ছেলের দিকে তাকালো, অতঃপর চোখ সরিয়ে বাদাম ভাজতে ভাজতে বলল, ফ্রিজে লুকিয়ে রেখেছি, যাও বের করে নিয়ে এসো। সাবাস হতাশ শ্বাস ফেলে বলল। তানিয়া ওদের মা ছেলেরা অবস্থা দেখে হাসতে লাগলো। সিনু হাই তুলে বলল, এত তারা কিসের তোমার? আর কাজ ফেলে এসেছো কেন? মজা বন্ধ করো মামা, জরুরি দরকার আছে, প্লিজ দ্রুত বলো। ওকে ওকে, তোমার নিক্কি ছাদে গেছে শুকোতে দেওয়া আচার তুলে আনতে। আর হ্যাঁ শোনো। সিনু কথা সম্পূর্ণ করার আগেই সাবাস দ্রুত পদে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। তা দেখে সিনু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, পুরো বাপের খোলসুতো পেয়েছে। তানিয়া সিনুর পিঠে হালকা চাপড় দিয়ে বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, এত কুটনামো করিস না তো। সিনু হতভম্ব চোখে তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমি কুতনামো করছি? ছ্যা তানি, তোর বৌমা তোকে বহুত জ্বালাবে দেখিস। নীর আম, বড়ই, জলপাই আর তেঁতুলের তৈরি আচারগুলো বয়ামে ভরে ভরে রাখছে। শাহনাজ তখন ওর সাথেই ছিল, কিন্তু পড়া এখনো কমপ্লিট করেনি এটা মনে পড়তেই ও দ্রুত নিজের রুমে ছুটে চলে গেল। ওর চামড়া তো আর আয়েশার মতো গন্ডারের চামড়া না যে স্যারের অপমান ওর গায়ে লাগবে না। সাবাস ছাদে উঠে হাঁপাতে লাগলো। খুব দ্রুত সিঁড়ি ভেঙে ওপরে উঠেছে কিনা। ও লম্বা লম্বা পা ফেলে নীরের সামনে গিয়ে বলল, নিকি, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে, অবশ্যই একটা না, দুটো। নীর সাবাসের বিধ্বস্ত মুখশ্রীর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, কি হয়েছে? সাবাস ওকে টেনে চেয়ারের দিকে নিয়ে যেতে যেতে বলল, আহা, আয় তো। নীরকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে অন্য একটা চেয়ার ওর সম্মুখে এনে সাবাস বসে পড়ল। ও অত্যন্ত গম্ভীর মুখে নীরের দিকে তাকিয়ে আছে। ওর চাহনি দেখে নীর ঘাবড়ে গেল খানিকটা। সাবাস বড় করে একটা শ্বাস নিয়ে বলল, মনোযোগ দিয়ে শুনবি, তোর কাছে আমার দুটো প্রয়োজন আছে, একটা কনফেশন আর একটা রিকোয়েস্ট আমার আছে। কি কি? সাবাস ঢোক গিলল, তারপর আবার লম্বা করে একটা শ্বাস নিয়ে বলল, খুব ভালো মতো মনোযোগ দিবে, একটু এদিক ওদিক যেন মনোযোগ না সরে তোর। নীর মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝালো। সাবাস অত্যন্ত সিরিয়াস হয়ে বলতে লাগলো, শুরুতেই বলছি, এখানে তোর দোষ ছিল, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আসলে আমাদের বিয়ের দিন আমি মনে কর তুই ঘুমিয়ে যাওয়ার পর একটু বিছানার কাছে গিয়েছিলাম। খারাপ কোনো ইন্টেনশন আমার ছিল না, আমি একটু মশা মারতে গিয়েছিলাম, এই আর কি। রুমে তো মশা মারা স্প্রে ছিল, হাত দিয়ে মশা মারতে যেতে হবে কেন? সাবাস কপট রাগ দেখিয়ে বলল, আর তুই মশাদের পার্সোনালি চিনিস, ওরা কতটা ছ্যাঁচড়া সেটা তুই জানিস। এত দামি দামি কয়েল আর স্প্রেতেও মশা মরে না। শালাটা হয়তো ছোট থেকে আমার রক্ত খেয়েছিল, তাই এত উন্নত জীবনের শক্তি। নীর নিজের হাসি আটকে বলল, আচ্ছা মানলাম, এবার বলুন তারপর কি হয়েছিল? গুড পয়েন্ট। তারপর কি যেন হয়েছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। আমি মশা মারতে খুবই ব্যস্ত ছিলাম, এমন সময় হুট করে তুই। নীর চোখ সরু করে বুকে দুই হাত গুজে সাবাসের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কি? সাবাস ঢোক গিলে নিঃশ্বাস নেওয়া ব্যতীত হড়বড় করে বলল, তুই আমার ঠোঁটে চুমু খেয়েছিস। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। নীর আহম্মক হয়ে আছে। ও কিছু বলতে যাবে তার আগে সাবাস বলতে লাগলো, দেখ নাকি, এখানে আমার একটু দোষ ছিল না। তুই বিয়ের রাতে আমার ইজ্জত লুটে নিয়েছিস, তবুও ছোট বলে মাফ করে দিয়েছিলাম। বলেই সাবাস বসা থেকে উঠে ছুটে নিচে যেতে ধরে আবারও ফিরে এসে বলল, ও হ্যাঁ, একটা রিকোয়েস্ট আছে। তোকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। আই থিঙ্ক বুঝতে পেরেছিস আমি কি বলতে চাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। কথাটা বলে সাবাস আর এক মুহূর্ত না দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে ছাদ থেকে প্রস্থান করলো। নীর এখনো আহম্মক হয়ে ওইখানেই বসে আছে। ক্ষণকল্পাতে ওর হাত অটোমেটিক্যালি নিজের ঠোঁটের ওপর চলে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, আমি চুমু খেয়েছি? আশ্চর্য! তার মানে ওই দিন স্বপ্নে আমি যাকে চুমু খেয়েছিলাম সে সাবাস ভাইয়া ছিল।
স্বপ্নের জন্য তো মুখ অস্পষ্ট ছিল, কিন্তু তার সাথে মনে হয়েছিল আমার আত্মার সম্পর্ক। আরে তাই তো, ওনার সাথেও তো আত্মার সম্পর্ক। এবার নীরের গাল দুটো লজ্জায় রাঙা হয়ে গেল। থম মেরে কিছুক্ষণ বসে থেকে নিজের লজ্জা নিয়ন্ত্রণে এনে ও আবারও বয়ামে আচার ভরতে লাগলো আর সাবাসের বলা কথাগুলো ভাবতে লাগলো। শাহনাজ অবশেষে নিজের পড়াশোনার হিসাব চুকিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত মস্তিষ্কে এখনও একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন, কিন্তু তার হলো কোথায়। একটা বিষয় মস্তিষ্কে এসে ঝাঁকে মারতেই শাহনাজ তড়াক করে বিছানায় উঠে বসলো। গালে হাত দিয়ে বলতে লাগলো, তুষার ভাইয়ের এনটা কি? অনেকক্ষণ চিন্তা করার পর শাহনাজ নিজের চুল টেনে ধরে বলতে লাগলো, এই মাথা তোর ভিতরে আদৌ কিছু আছে নাকি সবটাই ফাঁকা? নিজের বউকে নিয়ে ওখানে সংসার করার জন্য জায়গা ফাঁকা করেছিস, তাই না বিয়াদব? হঠাৎ তানিয়া এসে ওর দরজায় করাঘাত করলো। ও চটজলদি গিয়ে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে ছোট মা? তানিয়ার হাতে কিছু ফলমূল ও সেগুলো শাহনাজের হাতে দিয়ে বলল। শাহনাজ ফলগুলো নিয়ে বলল, থাক তাহলে, তোমাকে যেতে হবে না, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি গিয়ে তুষার ভাইকে নিয়ে আসছি। তানিয়া মুচকি হেসে নিচে চলে গেল আর শাহনাজ তিনতলায় যেতে লাগলো। ও তুষারের রুমের দরজা কড়া নাড়তে চেয়েও নাড়ল না। ভূতের মতো কোনো শব্দ না করে ভেতরে ঢুকলো। তুষার শুধুমাত্র টেবিল ল্যাম্প চালিয়ে বই পড়ছে, নয়তো কিছু লিখছে। শাহনাজ ওর ঘাড়ের ওপর থেকে উকি দিয়ে ধীর স্থির কণ্ঠে বলে উঠল, কি লিখছেন তুষার ভাই? আপনার খাতায় এত এন কেন? তুষার মারাত্মক ভয় পেয়ে চমকে উঠে চেয়ার থেকে পড়ে গেল আর শাহনাজ ওর দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। তুষার চটজলদি মেঝে থেকে উঠে নিজের খাতার মোবাইল লুকিয়ে ফেলল। তা দেখে শাহনাজ ভ্রু কুঁচকে বলল, কি লুকালেন তুষার ভাই? তুষার নিজের শান্ত স্বভাব থেকে বেরিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলল, কি চাই তোর? আমার রুমে এইভাবে আসার সাহস তোকে কে দিয়েছে? কিছু বলার জন্য মাথায় চড়ে বসতে চাচ্ছিস শাহনাজ? প্রথমবারের মতো তুষারের এমন অগ্নিরূপ দেখে খুব ভয় পেয়ে গেল শাহনাজ। কম্পিত গলায় বলল, আপনাকে ছোট মা ফলগুলো দিতে বলেছিল। কারো রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় সেটা জানিস না? প্রাইভেসি বলতে একটা কথা আছে শাহনাজ, অনেক বাচ্চামো করেছিস, এখন একটু বড় হ। শাহনাজের চোখ ছলছল করে উঠল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তুষার পুনরায় বলে উঠল, ফল দেওয়া হয়েছে না? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। শাহনাজ দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ওর চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। শাহনাজ চলে যেতেই তুষার চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরল। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ও ফোন আর খাতাটা বের করলো। খাতায় শাহনাজের নাম স্পষ্ট করে লেখা আর ফোনের ওয়ালপেপারে সেজুর হাস্যোজ্জ্বল একটা ছবি। সেগুলো থেকে কয়েক পলক তাকিয়ে তুষার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, উফ নাজ, তোকে নিয়ে আমি কি করি? আমি চাই না তুই আমার অনুভূতি সম্পর্কে এত দ্রুত জেনে যা, কারণ আমি এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট করিনি। বড় বাবা কোন যোগ্যতার ভিত্তিতে তার মেয়েকে আমার হাতে তুলে দেবে? মুখ দেখে দেবে? তোকে বলে ফেললে তুই এমন সব কাজ কারবার করতি যা দেখে সবাই বুঝে যেত আমাদের ব্যাপারে। তখন আমার একুলো যেত, ওকুলো যেত। তোকে সারা জীবনের জন্য নিজের করার জন্য আমাকে আরো পরিশ্রম করতে হবে, আরো অপরিসীম ধৈর্য ধরতে হবে। কিন্তু তোর মধ্যে তো এই দুয়ের মধ্যে একটা গুণও নেই, মাথা মোটা। শাহনাজ বিছানায় শুয়ে শুয়ে সে অনেকক্ষণ থেকে কান্না করছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেলেও চোখের পানি কমছে না ওর। আরও কিছুক্ষণ পর শাহনাজ উঠে বসে নাক টেনে সর্দি ভেতরে প্রবেশ করতে করতে বলল, আপনি বেয়াদব, আপনার দাঁতে পোকা ধরবে, তখন আর নিজের চমৎকার হাসি দিয়ে ওই বেয়াদবের বেয়াদব এনকে পটাতে পারবেন না। বলে আবার কাঁদতে লাগলো। সাবাসের আসতে আজ একটু দেরি হবে জন্য শাহনাজের রুমের সামনে আসতেই চমকে উঠল। দ্রুত দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বিচলিত কণ্ঠে বলল, কাঁদছিস কেন সেজু? কে কি বলেছে? শাহনাজ কান্না খানিকটা থামিয়ে বলল, মাঝে মাঝে কান্না করতে ভালো লাগে, তুই বুঝবি না। শাহনাজের দুই গাল টেনে ধরে বলল, বল কি জন্য কাঁদছিস? এই ছাড় ছাড়, গাল ছাড়, নতুন নাক দিয়ে ড্রামে ড্রামে সর্দি বের হয়ে যাবে। ছি গাটা মেয়ে, যাক গে বল কি হয়েছে? তুষারের কথা তো আর বলতে পারবে না, তাই শাহনাজ বলতে লাগলো, আসলে আমি মারা গেলে সবাই কি কি বলবে আর কিভাবে কিভাবে কান্না করবে সেটা কল্পনা করে ভীষণ কান্না পাচ্ছে। বলে শাহনাজ জোরে কাঁদতে কাঁদতে বলল,
বাবা মামা খুব কান্না করছে রে নীর। ভাইয়া আর আয়েশা আপু তো কারোর সাথে কথাই বলছে না, স্থির হয়ে বসে আছে। আর তুবা আপু আমার শোকে আবার দাদু হয়ে গেছে। বলে শাহনাজ ডুকরে কাঁদতে লাগলো। নীরা আহম্মক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে বলতে লাগলো, আল্লাহ বাঁচাও, আশ্চর্য, মানুষ এ কারণেও কান্না করতে পারে। সকালের মনোরম পরিবেশটা উপভোগ করার শেষে শাহনাজ ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। প্রতিদিন সকালে ছাদে গিয়ে তুষার আর সাবাস জিম করে। শাহনাজ সেখানে গিয়ে ওদের জিম করা দেখার পাশাপাশি নিজেও টুকটাক প্র্যাকটিস করে। যদিও ওর দ্বারা সবচেয়ে সহজ ব্যায়ামটাও হয় না, তবুও চেষ্টার ত্রুটি রাখে না। কিন্তু আজ শাহনাজ সেখানে যায়নি, নিজের রুমের ব্যালকনিতেই ছিল পুরোটা সময়। ব্যাকপ্যাক নিয়ে শাহনাজ রুম থেকে বেরোতেই তুষারের মুখোমুখি হলো, কিন্তু অন্য দিনের মতো হেসে উঠে গল্প শুরু করে দিল না, বরং ওকে পাশ কাটিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে চলে গেল। তা দেখে তুষার খানিকটা আশ্চর্য হয়ে গেল। ডাইনিং টেবিলে গিয়ে ওর আশ্চর্য আরও বেড়ে গেল যখন শাহনাজ ওর পাশের চেয়ারে না বসে ওর থেকে অনেক দূরের একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। তুষার ভ্রু কুঁচকে শাহনাজের দিকে বারবার তাকাতে লাগলো, কিন্তু শাহনাজের কোনো হেলদোল নেই, ও নিজের মতো করে খেয়ে যাচ্ছে। অন্যদিকে নিজ শাহনাজের পাশে গিয়ে বসতে ধরলেও সাবাসের ইশারায় ওর পাশে গিয়ে বসলো। ও মাথা নিচু করে রেখে খাবার খেয়ে চলেছে। ওর ভীষণ লজ্জা লাগছে সাবাসের পাশে বসে খেতে, কিন্তু সাবাসের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, যেন ওর পাশে কোনো বাদাম বসে আছে। ওদের দুইজনের দিকে তাকিয়ে শাহনাজ মিটিমিটি হাসতে লাগলো। হঠাৎ তুষারের দিকে চোখ যেতেই ও আচানক হাসি বন্ধ করে মুখটা গম্ভীর করে ফেলল। তুষার এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। শাহনাজ দ্রুত ওর থেকে চোখ সরিয়ে নিয়ে পুনরায় খাওয়ার দিকে মনোযোগ দিল, কিন্তু তুষারের খাওয়ার ইচ্ছে মরে গেল। ওর অবস্থা খেয়াল করে তানিয়াম বলে উঠল, খাচ্ছ না কেন? তুষার বসা থেকে উঠে বলল, খেতে ইচ্ছে করছে না মাম্মা। তানিয়া কিছু বলার আগে মেহমেদ বলে উঠল, ইচ্ছে করবেই বা কেন? হট এবার, সারাদিন বই খেলে পেট তো ফাঁকা থাকার কথা না। তুষার উত্তরে কিছু না বলে হাত ধুতে চলে গেল। তা দেখে মেহমেদ বলে উঠল, দেখলে দেখলে কেমন অকৃতজ্ঞ ছেলে। হট এবার, বাবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ পর্যন্ত করলো না। সাজিদ খেতে খেতে বলল, যে কথা বলিস তাতে তোকে উত্তর কেন? তোর দিকে তাকানো উচিত না। তুষার যে তোর কথা মনোযোগ দিয়ে শুনে গেছে, এটাই তোর ভাগ্য। তুষার হয়তো মনে মনে তোকে কয়েকবার অছর দিয়ে তবে গেল। মেহমেদ কোমরে হাত দিয়ে বলল, ও তাই তো বলি, আমার কোমরটা এত ব্যথা করছে কেন? হোয়াট এভার, সব তাহলে আমার ছেলের কারিশমা। ছ্যাঃ, আমি তো এর শাস্তি ওকে দিয়েই ছাড়বো। তানিয়া কপট রাগ দেখিয়ে বলল, আর একটা বাজে কথা বললে আমি পরকালে গিয়ে আপনার থেকে সব রকম হিসাব নিব বলে দিলাম। মেহমেদ এবার চুপসে গেল, ব্যস্ত হয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। ওর অবস্থা দেখে সবাই জোরে জোরে হাসতে লাগলো। ডাইনিং টেবিলে এক দফা রসিকতার পর সবাই যে যার কর্মস্থলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। শাহনাজ সোজা গিয়ে গাড়িতে বসে পড়ল। তুষার নিজের বাইক বের করার সময় তা দেখে যার পর নয় অবাক হয়ে গেল, কেননা প্রতিদিনই শাহনাজ ওর কাছে এসে বায়না করে বাইকে চড়ার জন্য। যদিও তুষার একদিনও সম্মতি দেয় না, তবুও বায়না করতে থাকে। তুষার বাইক রেখে গাড়ির কাছে গিয়ে বলল, ভাবলি আজ আমি তোর সাথে গাড়িতে যাব, সরে বস। শাহনাজ নিজের জায়গায় ঠায় বসে থাকলো। তা দেখে তুষার পুনরায় বলে উঠল, গাড়ির লক খুলে দে আর সরে বস। জায়গা নেই। তুষার শান্ত গলায় বলল, জায়গা আছে, এখানে তুই ছাড়া কেউ নেই, আর আসবেও না, কারণ নীর সাবাস ভাইয়ের সাথে বাইকে যাবে। শাহনাজ ওর দিকে না তাকিয়েই বলল, আফান, এই গাড়িতে কোনো ছেলে অ্যালাউ না। গাড়িতে যাওয়ার শখ হলে অন্য গাড়িতে যান, এখানে না। তুষার শীতল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। সেটা কোনোরূপ পাত্তা না দিয়ে শাহনাজ ড্রাইভার আঙ্কেলকে গাড়ি চালাতে বলল। গাড়ি হাসান ভিলার সীমানা অতিক্রম করলেও তুষার এখনো ওইখানেই দাঁড়িয়ে আছে। শান্ত তুষারের চোখ দুটোতে আজ ক্ষুব্ধতা এসে ভর করেছে। ও হাত মুষ্টিবদ্ধ করে বাইকে গিয়ে উঠে পড়ল এবং প্রথমবারের মতো হাই স্পিডে বাইক চালাতে লাগলো। প্রচণ্ড রাগ হচ্ছে ওর। এই রাগ ভেতর থেকে বের না করা পর্যন্ত শান্তি পাবে না ও। সাবাস শার্ট পাল্টে নিচে আসতেই নীর ব্যাকপ্যাক নিয়ে বসা থেকে উঠে পড়ল। সাবাস ওর দিকে তাকিয়ে বলল, যাওয়া যাক। নীর মুচকি হেসে সম্মতি জানিয়ে ওর পিছু পিছু যেতে লাগলো। সাবাস বাইকে উঠে ইশারায় নীরকে উঠতে বলল।
নীর বড় করে একটা শ্বাস নিয়ে ওর পেছনে উঠে বসলো। এই প্রথমবার ও কারো বাইকে উঠলো, তাই একটু এক্সাইটেড। আর বাইকের মালিকের সাথে যাবে ভেবে ওর লজ্জাও করছে খানিকটা। নীর বাইকের পেছনটা আঁকড়ে ধরে আছে, সাবাসকে ধরেনিও। বাইক চলতে শুরু করলো। নীর আশেপাশে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলো। ওর ভীষণ ভালো লাগছে এই বাইক জার্নি। গাড়ির মতো কোনো বদ্ধতা নেই, একদম উন্মুক্ত। প্রকৃতিকে আরও সুন্দরভাবে কাছ থেকে উপভোগ করতে পারছে ও। হঠাৎ রাস্তায় একটা বক্র জায়গা আসতেই নীর সাবাসের কাঁধে গিয়ে ধাক্কা খেলো। 2 হাত দিয়ে সাবাসের শার্ট আঁকড়ে ধরলো। সাবাস ব্যস্ত হয়ে বলতে লাগলো, ব্যথা পেয়েছিস? সাবাসের এত কাছাকাছি আসায় নীরের হৃদস্পন্দন দ্রুত গতিতে ওঠানামা করতে লাগলো। ও এক দৃষ্টিতে পেছন থেকে সাবাসের সৌন্দর্য উপলব্ধি করতে লাগলো। ওর থেকে জবাব না পেয়ে সাবাস পুনরায় বলে উঠল, কিরে, কথা বলছিস না কেন? কোথাও লেগেছে? নীর নিজেকে সামলে সাবাসের থেকে কিছুটা দূরে সরে বলল, না, কিছু হয়নি। আমার কাঁধে হাত রাখ তাহলে, আর এভাবে হুমড়ি খেয়ে পড়তে হবে না। তুই কি সেলচের মতো হওয়ার পায়তারা করছিস নাকি? নীর সামান্য হেসে বলল, না, আমি নিক্কি হওয়ার চেষ্টা করে চলেছি। সাবাস অস্পষ্ট হাসলো। অতঃপর গলা খাকারি দিয়ে বলল, কি হলো? আমার কাঁধে হাত রাখ। নীর কম্পিত হাতে সাবাসের কাঁধে হাত রাখলো। হাত রাখতেই ওর অন্যরকম একটা অনুভূতি হলো, অসহ্য রকম অনুভূতি যাকে বলে। সাবাস নিজ মনে বাইক চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তার বধূ তার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। একটু পর সাবাস বলে উঠল, তোর তো আজ ক্লাস থিওরিতে, তাই না? নীর সাবাসের দিকে নজর রেখেই বলল, জি। তাহলে চল, তোকে একটু ঘুরতে নিয়ে যাই। নীর কোনো আপত্তি করল না। সাবাস একটা পার্কের সামনে এসে বাইক থামিয়ে বলল, নাম। কথা মতো নীর নেমে পড়ল। সাবাস ওর দিকে তাকিয়ে বলল, এভাবে আর কখনো আমার দিকে তাকিয়ে থাকবি না নাকি? নয়তো। সাবাস বাঁকা হেসে বাইকটা পার্ক করতে চলে গেল। আর নীর লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলো। এইভাবে সাবাসের কাছে ধরা পড়ে যাবে সেটা ভাবতেই পারেনি। কিছুক্ষণ পর সাবাস আসলে ওরা দুইজনে ভেতরে প্রবেশ করলো। পার্কের ভেতরে প্রবেশ করে নীর ক্ষণে ক্ষণে মুগ্ধ হতে লাগলো। বাংলাদেশে যে এমন পার্ক থাকতে পারে তা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না, অথচ আজ চোখের সামনে দেখা যাচ্ছে। সাবাস ওকে নিয়ে বিভিন্ন রাইডে উঠে মজা করতে লাগলো। নীর তো ছোট বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত হয়ে সবকিছু উপভোগ করতে লাগলো। আর সাবাস নিজের বউয়ের এমন বাচ্চামো দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। রাইড নিতে নিতে ক্লান্ত হয়ে পড়লে সাবাস নীরকে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল। একটু পর ও বলে উঠল, তুই এখানে অপেক্ষা কর, আমি খাওয়ার জন্য কিচেনে আসছি। কি খাবে বল? নীর তৎক্ষণাৎ বলে উঠল, আইসক্রিম, আইসক্রিম। সাবাস মুচকি হাসি উপহার দিয়ে সামনে চলে গেল। নীরুর গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পার্কটা দেখতে লাগলো। হঠাৎ একদিকে তাকাতেই ওর মুখের সমস্ত হাসি মিলিয়ে গেল। সাফিম একটা মেয়ের সাথে ঝগড়া করছে। মেয়েটা হয়তো ওর সেই গার্লফ্রেন্ড। দুজনের মধ্যে হয়তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে। এক পর্যায়ে মেয়েটা রেগে সাফিমকে একটা থাপ্পড় দিয়ে পার্ক থেকে বের হয়ে গেল। হঠাৎ নীরের দিকে নজর যেতেই সাফিম সামান্য হেসে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে নীর বর্ষা থেকে উঠে অন্যদিকে যেতে লাগলো। সাফিম পিছন থেকে বলতে লাগলো, দাঁড়াও নীর, আমি ভুল করেছি। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমাকে একটা সুযোগ দাও। নীর কোনো উত্তর না দিয়ে আশেপাশে সাবাসকে খুঁজতে লাগলো। সাফিম ক্রমাগত ওর পেছন পেছন আসতেই লাগলো। নীরের এবার ভয় করতে লাগলো, সাবাসকেও খুঁজে পাচ্ছে না। হঠাৎ সাবাসকে 2 হাতে আইসক্রিম নিয়ে আসতে দেখে ও দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সাবাস হতভম্ব হয়ে গেল। তবে সামনে সাফিমকে দেখতেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। কাটকাট গলায় বলল, ও কি করছে নাকি? নীর কাঁপা কাঁপা গলায় বলল, কিছু করেনি, কিন্তু আমার পিছু পিছু আসছিল। সাফিম সাবাসকে দেখে ঘাবড়ে গেল। ওই দিন নীরকে কাঁদতে দেখার পর সাবাস ওকে গিয়ে প্রচুর মেরেছে। তবে মেয়েদের সাথে ছলনা করার জন্য সাবাসের মার খেয়েছে এইটাই সাফিম ভাবে। শুধু মারই না, চাকরি থেকেও বরখাস্ত করেছে ওকে। তাই সাফিম আর এক মুহূর্ত না থেমে দৌড়ে পালিয়ে গেল। সাবাস ওর পেছনে যেতে ধরলে নীর ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, যাবেন না প্লিজ। সাবাস নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলল। নীর ওকে ছেড়ে দিল। একটু পর ওরা চুপচাপ হাঁটতে লাগলো। নীর অবশ্য স্বাভাবিক হয়ে এখন আইসক্রিম খাচ্ছে। আর একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল ওরা।
নীর গপাগপ আইসক্রিম খাচ্ছে। তা দেখে সাবাসের মন হয়তো বলে উঠল, তুই কেন খাচ্ছিস না? তোর কি পাতলা পায়খানা হয়েছে? সাবাসে অপমান সহ্য করতে না পেরে বাদাম খেতে লাগলো। খাওয়া শেষে কিছু একটা মনে হতেই সাবাস বলল, দেখি আমার দিকে তাকা। নীর ভ্রু কুচকে সাবাসের দিকে তাকিয়ে বলল, কি? সাবাস নিজের শার্টের পকেট থেকে কয়েকটা শিউলি ফুল বের করে সেটা নীরের হিজাবে আটকে দিতে দিতে বলল, আমার ফুলের জন্য কিছু ফুল। নীর মুগ্ধ হয়ে সাবাসের দিকে তাকিয়ে থাকলো। আজ ওর খেয়াল হলো সাবাসটি কতটা সুদর্শন। গম্ভীর মুখের শ্যামলা সুন্দর পুরুষটার প্রেমে পড়ে গেল না তো নীর? নিজের মুগ্ধতা কাটিয়ে নীর মনে মনে বলতে লাগলো, আমার চয়েস আসলেই খারাপ। চোখের সামনে এমন একজনকে রেখে আমি কিনা ওই সাদা মোলা কুমড়ো পটাশ রামছাগল জলহস্তি গন্ডার বলদটাকে পছন্দ করেছিলাম। ছ্যাঃ, আমার পছন্দ দেখে রসালতে গিয়েছিল রে। স্যাঁ স্যাঁ স্যাঁ। দুটো ক্লাস করা শেষে নীর আর শাহনাজ ক্যাম্পাসে ঘুরে বেড়াতে লাগলো। শাহনাজ এটা সেটা বলে নীরকে ক্রমাগত লজ্জা দিয়ে চলেছে। ক্লাস শুরু হওয়ার ঠিক 1 মিনিট আগে সাবাস নীরকে নিজ দায়িত্বে ক্লাসে বসিয়ে রেখে গেছে। পুরাতন স্টুডেন্ট হওয়ায় ক্লাসের স্যারও সাবাসের সাথে কিছুটা মশকরা করেছে। সেই সব নিয়ে শাহনাজ তখন থেকে নীরকে লজ্জায় মেরে ফেলার পায়তারা করছে। শাহনাজ বলতে লাগলো, মানুষ বিয়ের পর কিভাবে বদলে যেতে পারে সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না। আগে বিয়ে না করার জন্য কি কান্নাকাটি করলি, আর এখন আমার ভাইয়াকে চোখে হারাস। বাহ বাহ, কি উন্নতি। নীর কপট রাগ দেখিয়ে বলল, তুই চুপ করবে সেজু। বুঝেছি, তোকে দ্রুত বিয়ে দিয়ে বিদায় করতে হবে। শাহনাজের মুখে দুষ্টুমি মিলিয়ে গেল, তবুও জোরপূর্বক মিথ্যে হাসি বজায় রাখলো। তবে সেই মিথ্যা হাসিও মিলিয়ে গেল সামনে তুষারকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে। শাহনাজের দিকে নজর যেতেই তুষার উসফুস করতে লাগলো। বরাবরের মতো আজও না শাহনাজ মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দেয়। যতবার তুষার কোনো মেয়ের সাথে কথা বলেছে ততবার শাহনাজ ওই মেয়েগুলোকে যার পর নয় বকা দিয়েছে। এমন বকা দিত যে ওই মেয়ে আর দ্বিতীয়বার তুষারের আশেপাশেও দেখা দিত না। তুষার সেসব ভেবে অস্পষ্ট হাসলো, কিন্তু ওকে অবাক করে দিয়ে শাহনাজ দেখেও না দেখার ভান করে ওকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও নীর দুষ্টু হেসে বলেছে, কি তুষার ভাই, কি চলছে? তুষার শাহনাজের উপর নজর অব্যাহত রেখে ব্যস্ত কণ্ঠে বলেছে, কেউ না, একটা টপিক বুঝে নিতে এসেছিল, ব্যাস এটুকুই। শাহনাজ সেসব না শোনার ভান করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওকে যেতে দেখে নীরও চলে গেল। তুষার সেদিকে এক নজরে তাকিয়ে থাকলো। হঠাৎ মেয়েটা পড়া নিয়ে কিছু একটা বলে উঠলেই তুষার কাটকাট গলায় বলল, অন্য কারো থেকে বুঝিয়ে নাও। কিন্তু আপনার মতো কেউ বোঝাতে পারে না, আর সবচেয়ে বড় কথা আপনার সঙ্গ আমার ভালো লাগে। তুষার ভ্রু কুচকে মেয়েটা লাজুক মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার ভালো লাগে না, সো প্লিজ লিভ। তুষারের কণ্ঠে রাগ ফুটে উঠল। তাই মেয়েটা আর একটা কথাও বলার সাহস দেখালো না। দ্রুত জায়গা প্রস্থান করলো। তুষার প্লেগ্রাউন্ডে চলে গেল। তারপর খুব দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। দৌড়ের মাধ্যমে নিজের রাগ আর কষ্টগুলোকে নিঃশেষ করার চেষ্টা করলো। ও দৌড়াতে দৌড়াতে বিড়বিড় করে বলতে লাগলো, একটু বকেছির জন্য আমার সাথে এমন করবি না, এটা ঠিক করছিস না, তুই আমাকে কষ্ট দিয়ে ভালো করছিস না। দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ পর্যায়ে চলে গেলেও দৌড় থামালো না, বরং গতি আরও বাড়িয়ে দিল। মাঝে একবার থেমে হাঁটুতে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। পর মুহূর্তে আবারও দৌড়াতে শুরু করলো। ওর বন্ধু রাফি এসে ওকে আটকে দিয়ে বলল, ভাই থাম, এভাবে দৌড়াচ্ছিস কেন? সরে যা। বলে তুষার আবারও দৌড়াতে লাগলে রাফি ওকে জাপটে ধরে বলল, দম আটকে মরার পরিকল্পনা কবে থেকে করছিস বলতো? তোর না আজকে বিয়ে, বিয়ে না করেই মরতে চাস? ছোট্ট ছোট্ট তুষার নাচকে মানুষ করতে চাস না? তুষার কিছু বলল না, তবে দৌড় থামালো। এই সুযোগে রাফি ওকে একটা বেঞ্চে নিয়ে গিয়ে বসালো। তারপর 1 বোতল পানি বাড়িয়ে দিল। তুষার সেটা 1 নিমেষেই খেয়ে ফেললো। অতঃপর মুখ মুছে বলল, আমার নাচ আমাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে রাবি, আমি সহ্য করতে পারছি না। আর তুই যে মেয়েটাকে শুরু থেকেই ধোঁয়াশায় রেখে কষ্ট দিচ্ছিস, তার বেলা একদিনে এই অবস্থা হয়ে গেল তোর। মানতে হবে, আমার ঝুলে থাকা ভাবের ধৈর্য শক্তি প্রচুর। তুই জানিস আমি এমন কেন করছি? জানি তো, তোর অবশ্যই ভ্যালিড পয়েন্ট আছে, কিন্তু না কিছু পজিটিভ সাইন তো দেওয়া উচিত তোর। অনেক পজিটিভ সাইন দিয়েছি, কিন্তু
ওই ভ্যাবলি বোঝেনি। আচ্ছা কি সাইন দিয়েছিস বল দেখি। ওকে ফুল দিয়েছি, ও আমার খাতায় এন লেখা দেখেছে। এগুলো কি যথেষ্ট নয়? রাফি জোরে হেসে উঠল, হাসতে হাসতে বলল, তুই কি সবাইকে তোর মতো ব্রিলিয়েন্ট ভেবেছিস? তুই ভাবিকে ফুল দিয়েছিলি এটা বলে যে তোর রুমে জায়গা নেই, আর তুই ভাবিকে আড়ালে নাচ বলে ডাকিস, সামনাসামনি ভ্যাবলি বলে ডাকিস। কিভাবে বোঝার কথা? কিভাবে না বোঝার কথা? এগুলো খুবই ইজি, একটু চিন্তা করলেই ধরে ফেলা যায়। ভাই বিশ্বাস কর, আমাকে তুই নিজে থেকে না বললে আমিও বুঝতাম না। আশ্চর্য, তোরা এত মূর্খ। সন্ধ্যার পর বড়রা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প করছে। অবশ্য আজ হঠাৎ তানজিৎ এসেছে কিছু জরুরি কথা বলার জন্য। সবাই ওর জরুরি কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিছুক্ষণ পর তানজিৎ বলে উঠল, আমার কলিগ মারুফ, ওর কথা মনে আছে তোমাদের? মেহমেদের উচ্ছ্বাসিত মুখটা মুহূর্তেই গাঢ় অমানিসায় ছেয়ে গেল। ও চোখ মুখ কুচকে বলল, মনে থাকবে না আবার ওই গরুর লেজটাকে? হোয়াট এভার, আমার মিস তেনাকে বিয়ে করে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল শালা। সাজিদ ওর কথা টেনে বলে উঠল, আর আমাদের মেহনতের নাকের পানি চোখের পানি এক করে দেওয়া সেই মহান ব্যক্তিকে আমি আজীবনও ভুলব না। ওর বদলতে এই ব্রয়লার মুরগির ফ্যাসফ্যাচানি থেকে একদিন অন্তত রেহাই পেয়েছিলাম। তুই খুব খারাপ ভাই। হোয়াট এভার, আমার সাথে লাগিস কেন এত, এই বুড়ো বয়সে এসেও? বুড়ো হতে পারিস তুই, আমি না। আর হ্যাঁ, কেউ স্বেচ্ছায় বাস খেতে চাইলে খাক, আমি আবার না করতে পারি না। খুবই উদার মানসিকতার লোক কিনা। হোয়াট এভার তুই। তানিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, পরে ঝগড়া হবে, এখন ভাইয়ার কথা শোনা যাক। বলো ভাইয়া, তোমার কলিগের কি হয়েছে? মেহমেদ চোখ শুরু করে বইয়ের দিকে তাকিয়ে বলল, তোমার তো আগ্রহ কেন মিস তেনা? হোয়াট এভার, এই বুড়ো বয়সে আমার সতীন আর তুষারের সৎ বাবা আনতে চাচ্ছ না তো? তানিয়ার রাগও পেল আবার হাসিও পেল। লোকটা এখন ওকে নিয়ে অনেক জেলাস। মারুফকে নিয়ে ওর জেলাসের লেভেল অনেক হাই। অবশ্য হবেই বা না কেন, ওই ছেলের জন্যই মেহমেদের মতো ছেলের চোখে পানি এসেছিল। তানজিৎ গলা খাকারি দিয়ে বলল, মারুফের বড় ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, ও আমাদের শেহনাজ মামুনিকে বিয়ে করতে চায়, ভেবে দেখো। সাজিদ চুপ করে বসে থাকলো। সিনুর কপালে খানিকটা ভাঁজ পড়ল। হয়তো কোনো কারণে মনে মনে ও এটা চাচ্ছে না। মেহমেদ বলে উঠল, প্রশ্নই ওঠে না। হোয়াট এভার, ওই ছেলের সাথে আমি আমার শেহনাজ মামুনিকে বিয়ে দেব না। তানিয়া ব্রকুচকে বলল, কেন দিবেন না? শুধুমাত্র জেলাসির জন্য মানা করার চেষ্টা করলে পরকালে গিয়ে হিসাব নিব আমি। মেহমেদ মুখ ভেঙচি কাটল। অন্যদিকে সাজিদ অবশেষে মুখ খুলে বলল, ছেলের বিষয়ে আমি নিজে আগে খবর নেব, তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখো সাজিদ। অবশ্য আমি খোঁজ নিয়েছি, ছেলে অত্যন্ত ভালো, কোনো খারাপ রিপোর্ট নেই। আর তাছাড়া খুব একটা দূরে নয় ওদের বাড়ি, শেহনাজকে নিজেদের আশেপাশেই রাখতে পারবে। আচ্ছা, তোমাকে 2 দিন পর সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে। তানজিৎ বর্ষা থেকে উঠতে ধরলে তানিয়া আর সিনু ওকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু তানজিৎ ব্যস্ততা দেখিয়ে চলে গেল। ওইদিকে মেহমেদ মুখ গোমরা করে বসে আছে আর মনে মনে বলছে, দুনিয়ায় আমার শত্রু ছাড়া আর কারো ছেলে পাওয়া গেল না। হোয়াট এভার, ভেরি আশ্চর্যজনক ব্যাপার সেপার। কিছুদিন থেকে শাহবাজ নীরের সাথে বিছানাতেই থাকে। যদিও ওদের মাঝখানে বিরাট একটা কোলবালিশ বুক ফুলিয়ে শুয়ে থাকে। শাহবাজ সোফাতেই ঘুমাতে চেয়েছিল, কিন্তু নীর ওকে জোর করে বিছানায় ঘুমাতে বাধ্য করেছে। হয়তো নীর কোনোভাবে আন্দাজ করতে পেরেছে যে শাহবাজের সোফায় ঘুমাতে ভীষণ কষ্ট হয়, পিঠে প্রচণ্ড ব্যথা হয়। আজকেও দুজনে বিছানায় বসে আছে। শাহবাজের আর একটা অভ্যাস, ঘুমানোর আগে বাদাম খাওয়া। বলতে গেলে ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি পুরোটা সময়ও বাদাম খায়। ওর অবস্থা দেখে নীর বলে উঠল, আপনার বাদামের সাথে বিয়ে করাটা বেটার হতো। শাহবাজের একটা বাদাম খেয়ে বলল, সতীন চাস? বাদাম সতীন সমস্যা নেই, কিন্তু মানুষ সতীনের কথা বলতে পারছি না। শাহবাজ অস্পষ্ট হেসে নীরের হাতে কয়েকটা বাদাম দিয়ে বলল, আয়, দুজন মিলে তো সতীনকে কামড়ে কামড়ে খায়। নীর হেসে উঠে বাদামগুলো নিয়ে নিল। তারপর দুইজন মিলে খুবই নিষ্ঠুরভাবে বাদামগুলোকে হত্যা করতে লাগলো। বাদাম খাওয়া শেষে দুইজনে নিজেদের পাশ থেকে এক গ্লাস পানি নিয়ে একে অপরকে দিতে ধরলেই আচানক ওদের ঠোঁট এক হয়ে গেল।
এক সেকেন্ড আহম্মক হয়ে চোখ বড় বড় করে থাকার পর ওরা একে অপরের থেকে দূরে সরে গেল। দুইজনেই যে মারাত্মক লজ্জা পেয়েছে তা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর সাবাস গলা খাকারি দিয়ে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়। নীর নিজেকে সামলে নিয়ে শুয়ে পড়ল। সাবাস রুমের লাইট অফ করে দিয়ে নিজেও শুয়ে পড়ল। কিন্তু কিছু সময় আগের ঘটনাটা ওদের ঘুমাতে দিচ্ছে না। শ্বাস প্রশ্বাস অদ্ভুত আচরণ করছে। সাবাসের হঠাৎ মনে হচ্ছে ওরা আজ বিছানায় না ঘুমানোই বেস্ট হবে, কিন্তু কোনো এক চৌম্বকীয় শক্তি যেন ওকে বিছানার সাথে আটকে রেখেছে। নীর চোখ বন্ধ করে রেখেছে। ওর মনে হচ্ছে সাবাস ওর খুব কাছে, তাই ও একটু একটু করে সরতে লাগলো। সরতেই থাকলো, কারণ যত দূরে যাওয়া যায় ততই ভালো। নীর সরছে আর বিড়বিড় করে বলছে, আর একটু, আর অল্পখানি, এই তো দূরেই চলে এসেছি, আর এক আঙুল সরলেই হবে। কিন্তু এক আঙুল সরার পর এমন দূরে গেছে যে সোজা মেঝেতে গিয়ে ঠাই হলো। বিছানা থেকে ধপ করে নিচে পড়ার কারণে নীর ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে উঠল। সাবাস চটজলদি বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? নীর সাবাসের দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসলো। তা দেখে সাবাস ভ্রু কুঁচকে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুই শেহনাজের মতো হয়ে যাচ্ছিস। পরে যাও কি একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে নাকি মাইরি? ড্রয়িং রুমে বসে বসে মেহমেদ কফি খাচ্ছে আর গভীরভাবে কিছু চিন্তা করছে। অবশ্য ওর গভীর চিন্তাটা যে সিরিয়াস কিছু হবে না সেটা নিশ্চিত। হয়তো ভাবছে এ কাক কেন কালো রঙের, গোলাপি বা নীল রঙের কি জন্য হলো না? দুনিয়াতে তো ভদ্র ভদ্র মানুষ থাকা সত্ত্বেও সাজিদ কেন ওর ভাই হলো? তুষারের মতন এমন একটা ছেলে ওর কিভাবে হতে পারে? ওর ভাবনাগুলো বাধাপ্রাপ্ত হলো সাবাসের আগমনে। ও সদর দরজা দিয়ে প্রবেশ করার পরপরই হাঁক ডাক করতে লাগলো, মাম্মা কোথায় তুমি? এক গ্লাস পানি আর বাদাম দাও। মেহমেদ বলল, ভাবি ছাদে গিয়েছে, নিজে নিজে খেয়ে নাও। সাবাস হাই তুলে বলতে লাগলো, মাম্মা নেই তো কি হয়েছে? বউ তো আছে। বউ থাকতে নিচে কেন নিয়ে খেতে যাবো চাচ্ছ? নিজের মতো বোকা ভেবো না ওকে। মেহমেদ থম মেরে বিড়বিড় করে বলতে লাগলো, এটা যে সাজিদ ভাইয়ের ছেলে সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। হোয়াট এভার, ভাবির মতো হলে তো ক্ষতি ছিল না। সাবাস ওকে পাত্তা না দিয়ে পুনরায় হাঁক ছাড়তে লাগলো। নিকি এদিকে একটু শুনে যা তো। নীর শাহনাজের সাথে বাগানে ছিল। সাবাসের কণ্ঠ শুনে ও ভিতরে প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ সাবাস ভাইয়া বলুন। মেহমেদ অজান্তেই জোরে হেসে ফেলল। অতঃপর বহু কষ্টে হাসি আটকে গলা খাকারি দিয়ে বলল, বাহ চমৎকার, হোয়াট এভার, এমন দম্পতি দেখে মন ভরে গেল। সাবাস আর নীর থতমত খেয়ে গেল। মেহমেদ কফি খাচ্ছে আর হাসি আটকানোর জন্য বারবার গলা খাকারি দিয়ে যাচ্ছে। তা দেখে সাবাস ইশারায় নীরকে ওর পিছু নিতে বলল। নীরও সেই অনুযায়ী সাবাসের পিছু পিছু যেতে লাগলো। রুমে এসে সাবাস দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। নীর রুমে আসতেই সাবাস দরজাটা লাগিয়ে দিয়ে নীরের হাত ধরে ওকে নিজের কাছাকাছি এনে বলতে লাগলো, দেখ নাকি আমাকে তুই যা ইচ্ছে ডাকতে পারিস, কিন্তু ভাইয়া না। স্বামীকে ভাইয়া বলে ডাকা হারাম। তুই কি আমাকে ভাইয়া ডেকে নিজের পাপ বাড়াতে চাচ্ছিস? নীর মাথা ডানে বামে ঝাঁকিয়ে না বোঝালো। সাবাস ওর চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আমাকে ডাকার জন্য কোনো নাম খুঁজে না পেলে হ্যাঁ গো ও গো এই যে ব্লাবলা বলে ডাকতে পারিস, আমার নাম ধরেও ডাকতে পারিস, আমি মাইন্ড করবো না। নীর সাবাসের কাছাকাছি থাকায় এতক্ষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু এবার ওর কথা শুনে হেসে ফেলল। ওর হাসির দিকে পলকহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, না হওয়া বাবুর আপু বলেও ডাকতে পারিস, বিশ্বাস কর আমি একটুও মাইন্ড করবো না। নীরের হাসি বন্ধ হয়ে গেল। সাবাসের থেকে দূরে সরার জন্য হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু সাবাস ওকে আরো শক্ত করে নিজের বাঁধনে আবদ্ধ করে ফেলল। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে ওর কাছাকাছি যেতে লাগলো। নীরটা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। ওর অবস্থা দেখে সাবাস অস্পষ্ট হেসে ওকে ছেড়ে দিয়ে বলল, একটু বাদাম এনে দিবে? সাবাসের অস্তিত্ব নিজের থেকে দূরে সরতে দেখেই নীর চোখ খুলল। ওর এখনো বুক ধুকপুক করছে, অথচ সাবাস স্বাভাবিক ভঙ্গিতে সোফাতে গিয়ে বসে ব্যবসার কিছু কাগজপত্র দেখতে লাগলো। নীর এখনো ঠায় দাঁড়িয়ে আছে। সাবাস কাগজগুলোর দিকে দৃষ্টি অব্যাহত রেখে অনুরোধের স্বরে বলতে লাগলো, একটু বাদাম এনে দে না নাকি, বাদাম না খেলে কাজে মনোযোগ বসাতে পারি না। নীর দ্রুত চলে গেল বাদাম আনার জন্য। বাদাম এনে সাবাসের সামনে রাখলে সাবাস বলল, একটু খাইয়ে দিবে? নীর একটু বিলম্ব না করে সাবাসের পাশে গিয়ে বসে ওকে বাদাম খাইয়ে দিতে লাগলো।
আর ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা কথা ভেবে ওর মন ভার হয়ে আসলো। টেবিলের দোষটা সেদিন সাবাসের উপর দেওয়ার পর থেকে সাবাস ওর কাছাকাছি আসার চেষ্টা পর্যন্ত করে না। সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়ার পরও চেষ্টা করেনি। এই যে কিছুক্ষণ আগেও কাছাকাছি যাওয়ার সম্পূর্ণ সুযোগ থাকার পরও কিছু করলো না। কাজ সম্পূর্ণ করতে করতে রাত 10টা বেজে গেল। এর মাঝে শুধু নামাজ আর খাওয়া দাওয়াটা করেছে সাবাস। নির্বিছানায় বসে ওর দিকেই তাকিয়েছিল পুরো সময়টা। আর মনে মনে এই ভেবে অনুশোচনায় জর্জরিত হচ্ছিল যে সাবাসের ঠিক কোথায় ও আঘাত করে ফেলেছে। সাবাস আড়মোড়া ভেঙে ঘাড়ে মালিশ করতে করতে বিছানায় যেতে যেতে বলল, নাকি আমার মনে হয় আজ অর্ধেক বয়স শেষ হয়ে গেল রে। নিঃসামান্য হেসে উঠল। সাবাস বিছানায় শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। চাঁদের আলো এসে রুমটাকে সামান্য আলোকিত করে দিয়েছে। নীরের চোখে ঘুম নেই। নিজের সাথে অনেকক্ষণ বোঝাপড়া করার পর নীর বুক ভরে শ্বাস নিয়ে বলল, জেগে আছেন? সাবাস ক্ষীণ কণ্ঠে বলল, একটা কথা ছিল। নীর সাবাসের দিকে পাশ ফিরে বলল, বল। নীর হাঁসফাঁস করতে লাগলো। ক্ষণকল্পতে ও গলা খাকারি দিয়ে বলল, আপনি আমাকে অনুভব করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। সাবাস কয়েক সেকেন্ড অবাক চোখে নীরের দিকে তাকিয়ে থেকে বলল, কি চাচ্ছিস সেটা বুঝে ফেলেছিস তো? নীর অন্যদিকে তাকিয়েছিল। এবারও সাবাসের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, বুঝেই বলেছি। সাবাসের মুখমণ্ডল তবুও দ্বিধান্বিত। ও পুনরায় কনফার্ম হওয়ার জন্য বলল, আর ইউ শিওর নাকি? নীর মুখে কিছু না বলে মাথা উপর নিচ করলো। সাবাস নীরকে নিজের কাছাকাছি এনে ওর লাজে রাঙা মুখটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এত বড় হয়ে গেছিস? বিয়ের পরেই হয়ে গেছি। তোকে অনুভব করতে হলে আমাকে ভালোবাসার চরম পর্যায়ে যেতে হবে, বুঝতে পারছিস? পারছি। সাবাস এবার কথা বলে সময় নষ্ট না করে নিজের বধূর রাঙা ওষ্ঠে নিজের আধিপত্য বিস্তার করলো। যত সময় যেতে লাগলো তত নীর বুঝতে পারলো এতদিনের ধৈর্যশীল রসিক ছেলেটা ঠিক কতটা অধৈর্য, অস্থির আর বেপরোয়া হতে পারে। সাজিদ 2 দিনের কথা বললেও সময় নিয়েছে 1 সপ্তাহের মতো। নিজের ছোট মেয়েকে কারো হাতে তুলে দেওয়ার আগে সব কিছু ঝালিয়ে দেখতে চায়ও। আজ অবশেষে তানজিদকে পজিটিভ উত্তর দিয়েছেও। আর শায়নাজকেও আজ কথাটা বলবে। আজ ভার্সিটি নেই, তাই শায়নাজ আর নীর ছাদে বসে আচার আর গাছের দেখভাল করছে। তবে শায়নাজ এসবের দেখভাল করার পাশাপাশি বারবার নীরের দিকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে। সকাল থেকেই দেখছে নীরের মুখটা লজ্জায় লাল হয়ে আছে। নিজের মাথাকে কষ্ট না দিয়ে ও এবার সোজাসুজি বলে উঠল, তুই আমার লাল হয়ে আছিস কেন? টমেটোর হক মেরে দিতে চাচ্ছিস? তোর জন্য বেচারা নিজের গায়ের রঙকে ফ্যাকাশে হয়ে যেতে দেখলে তো হার্ট অ্যাটাক করে মরবে। নীর চমকে উঠে নিজের গাল দুটো চেপে ধরে বলল, আমার গাল লাল হয়ে আছে? শায়নাজ ব্যঙ্গ করে বলল, না না, লাল কেন হবে? তোর মুখ তো ভাইয়ার বাদামের খোসার কালারের মতো হয়ে গেছে। সাবাসের প্রসঙ্গ আসতেই নীর হাঁসফাঁস করে উঠল। তা খেয়াল হতেই শায়নাজ কপাল কুঁচকে কিছুক্ষণ নীরের দিকে তাকিয়ে থেকে হঠাৎ মিটমিট করে হাসতে লাগলো। নীরকে আর কিছু বলল নাও। ছাদের কাছাকাছি যেতেই শায়নাজের মুখের হাসি মিলিয়ে গেল। তুষার বাইক নিয়ে বাড়িতে ফিরল। এতদিন শায়নাজ ওর আশেপাশে যায়নি, কথা বলা তো দূর। তুষারের শান্ত মুখটার দিকে তাকিয়ে শায়নাজ মনে মনে বলল, আপনি আমাকে ওভাবে কোনোদিন পছন্দ করেননি সেটা আমি জানি, তাই আমিও আর ছ্যাঁচড়ার মতো আপনার পিছু পিছু ঘুরবো না। আপনি আপনার এনকে নিয়ে ভালো থাকুন সব সময়, এই দোয়াই করি। শায়নাজের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ সেটা মুছেও ফেলল অবশ্য। নীর নিজের লজ্জার খোলস থেকে বেরিয়ে কথা বলা শুরু করেছে, কিন্তু শায়নাজ শ্রোতার চরিত্রে পদার্পণ করল। লাইব্রেরিতে কিছুক্ষণ বই পড়ার পর তুষার নিচে চলে গেল, কারণ শায়নাজকে না দেখতে পেয়ে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। লাইব্রেরিতে যেহেতু শায়নাজ ভুলেও যাবে না, তাই ড্রয়িং রুমে চলে এলো। যদিও এক নজরে দেখা মেলে। সাজিদ আর মেহমেদ কিছু কথা বলতে বলতে ওখানে চলে আসলো। মেহমেদ বলতে লাগলো, হোয়াটএভার, আমার শত্রুর পরিবারকে কবে ডাকবি? একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি ভাই, ও যেন আমার মিস তেনা তেনার আশেপাশে না ঘেসে। ব্রয়লার মুরগি চুপ থাক, এত ভয় কিসের তোর? হ্যাঁ, আর হ্যাঁ, আগে মেয়ের সাথে কথা বলবো, তারপর ওদের ডাকবো। তুষারের পড়ায় ব্যাঘাত ঘটায় ও বাবা আর বড় বাবার দিকে তাকিয়ে বলল, বাড়ির স্যারের পরিবারকে ডাকার জন্য আয়েশা আপুর পারমিশন নিতে হবে কেন? আশ্চর্য।
মেহমেদ ভ্রুকুচকে ছেলের দিকে তাকিয়ে বলল, আয়েশার কথা কখন বললাম? হোয়াট এভার, তোমার মাথাটা কি রুমে রেখে এসেছো আজ? তুষার সে প্রসঙ্গে না গিয়ে বলল, তাহলে কাদের ডাকার কথা হচ্ছে? মেহমেদ তুষারের পেছনে এসে দাঁড়িয়ে ওর হাতের বইটা দেখতে লাগলো। অন্যদিকে সাজিদ বলল, আরেকটা বিয়ের ব্যবস্থা চলছে। কার বিয়ে? আমার ছোট্ট আমজানের। তুষার তড়াক করে চেয়ার থেকে উঠে আশ্চর্যজনিত কণ্ঠে বলল, তুমি কি শেহনাজের কথা বলছো বড় বাবা? ওদিকে মেহমেদ সেদিনের মতো আবার চেয়ারের উপরে পড়ে গেছে। ও কোমরে হাত দিয়ে বলল, এই ছেলে, সত্যি করে বলো, তুমি আমাকে মারতে চাইছো তাই না? তোমার এখন নতুন বাবা পাওয়ার কুরকুরি উঠেছে, এই তো? হোয়াট এভার, আজ এত মূর্খের মতো কথা বলছো কেন? শেহনাজ আর তুমি ব্যতীত আর কেউ অবিবাহিত আছে আমাদের পরিবারে? তুষার হতভম্ব হয়ে একবার সাজিদের দিকে তাকাচ্ছে আর একবার নিজের বাবার দিকে তাকাচ্ছে। ওর মাথায় হ্যাং হয়ে গেল। মস্তিষ্কের কোথায় যেন বেজে উঠল ধুমতা না 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 না। তুষার রোবটের মতো দাঁড়িয়ে আছে। ও কিছু বুঝতে পারছে না। এমন সময় শেহনাজ ওখানে আসলে সাজিদ মেয়েকে কাছে ডেকে বলল, একটু শুনে যাও তো ছোট আম্মুজান। শেহনাজ ভ্রুকুচকে বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ বাবা বলো। সাজিদ মেয়ের মাথায় হাত রেখে বলল, তোমার জন্য একটা পাত্র সিলেক্ট করেছি, আগামা বিষয়টা। শেহনাজের বুক কেঁপে উঠল। ওর চোখ দুটো অজান্তেই তুষারের পানে চলে গেল। তুষারও দম আটকে ওর দিকে তাকিয়ে আছে। সাজিদ মেয়েকে চুপ থাকতে দেখে বলল, ভয় পেও না, তোমার ইচ্ছে না করলে আগাবো না। শেহনাজের চোখ ছলছল করে উঠল। তা দেখে সাজিদ ব্যস্ত হয়ে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, আচ্ছা আচ্ছা, আমি আর বিয়ের কথা বলবো না, কেঁদো না ছোট আম্মুজান। বাবা আমি রাজি, তুমি কথাবার্তা বলো। তুষার অবিশ্বাস্য দৃষ্টিতে শেহনাজের দিকে তাকালো। শেহনাজকে কাঁদতে দেখে ওর মনের আতঙ্ক হারিয়ে গিয়েছিল। কিন্তু এটা কি বলল শেহনাজ? ওর হাত থেকে বইটা পড়ে গেল। শেহনাজ অনুমতি দেওয়ার পরই দৌড়ে নিজের রুমে চলে গেছে। অন্যদিকে সাজিদ খুশি মনে তানজিদের সাথে ফোনে কথা বলার জন্য দূরে চলে গেল। মেহমেদ এখনো পড়েই আছে। ও ছেলের হাত থেকে বই পড়তে দেখে আঁতকে উঠে বলল, হাই হাই করছো কি? তোমার প্রাণের বই পড়ে ব্যথা পেল যে? হোয়াট এভার, ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। সুস্থ হলে ওই বইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো, পাক্কা। তুষার প্রথমবারের মতো খেকিয়ে উঠে বলল, শখ হলে তুমি বিয়ে করে নাও, তারপর মাম্মার কাছে গিয়ে কান ধরে উঠবোস করো, যত সব। কথাটা বলে তুষার লম্বা লম্বা পা ফেলে ওপরে চলে যেতে লাগলো। আর মেহমেদ আহম্মক হয়ে ছেলের গমন পথের দিকে তাকিয়ে বলতে লাগলো, হোয়াট এভার, হঠাৎ মিস তেনা তেনার ছেলে হয়ে গেল কেন আইনস্টাইন সাহেব? কিভাবে যে এই পুরো পথটা পাড়ি দিয়ে এসেছে সেটা শেহনাজ নিজেও জানে না। ওর সারা শরীর অজানা গন্তব্যের কথা ভেবে থরথর করে কাঁপছে। তুষারকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে ভাবলেও ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। তুষারের জায়গায় অন্য একজন ছেলেকে কল্পনা করতে পারছে না ও। রুমে আসতেই ওর শরীর অসাড় হয়ে গেল। মেঝেতেই পড়ে রইল। মুখে যতই বলুক না কেন তুষার যাকে ইচ্ছে তাকে নিয়ে থাক, কিন্তু মন তা সহ্য করতে পারে না। আজ যেন পৃথিবীর সমস্ত দুঃখ এসে জড়ো হয়েছে শেহনাজের ছোট্ট শরীরটাতে, যেগুলো কান্নার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। মুখে ওড়না পেঁচিয়ে রেখে কান্না করছে, যেন বাইরে কান্নার আওয়াজ না যায়। অন্যদিকে তুষার রাগে ফেটে পড়েছে। ড্রয়িং রুম থেকে যতই ওপরে উঠছে ততই ওর রাগ বেড়ে চলেছে। দ্বিতীয় তলায় এসে শেহনাজের বন্ধ দরজার দিকে তাকাতে ওর রাগ দ্বিগুণ বেড়ে গেল। এমন সময় নীর উচ্ছ্বাসিত হয়ে দৌড়ে দৌড়ে নিচে নেমে আসলো। তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে নীর ওর কাছে এগিয়ে এসে উৎফুল্ল হয়ে বলতে লাগলো, তুষার ভাই, শেহনাজের বিয়ে ঠিক হয়েছে জানেন। দ্রুত একটা বিয়ে খেতে চলেছি আমরা। তুষার অত্যন্ত গম্ভীর গলায় খানিকটা উঁচু গলায় বলে উঠল, যা, এই খুশিতে ডেট এক্সপায়ার বিষ খা গিয়ে, অথবা ছাদে উঠে নিচে লাভ দিতেও পারিস, সমস্যা নেই। এরপর সাবাস ভাইয়ের আর একটা বিয়ে দিয়ে দেবো। বলে তুষার তৃতীয় তলার সিঁড়ির কয়েক কদম উঠল। নীর হতভম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। তুষার পুনরায় ফিরে এসে আঙুল তাক করে বলল, কান খুলে শুনে রাখ, ওই নাচকে গিয়ে বলবি যাকে তাকে বিয়ে করতে অনুমতি দিলেও ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। এখন নিজের সর্দি ঝাড়তে পারে না, আর সে নাচতে নাচতে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, বেয়াদব কোথাকার। কথাগুলো এক নাগারে বলা শেষ করে তুষার ধূপধাপ পা ফেলে ওপরে চলে গেল। নীর এখনো আহম্মক হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখের পলক পড়ছে না। ও কিছুক্ষণ পর মাথা চুলকে বলতে লাগলো, আশ্চর্য, কি এমন বললাম যে তুষার ভাই আমার সাথে রাগ দেখালো?
দেখে নিয়েন, আমি ওনাকে গিয়ে সব বলে দেব। অযথা আমাকে বকলো। নীর থতমত মুখে শাহনাজের রুমে চলে গেল। দরজা বন্ধ দেখে ও কয়েকবার করাঘাত করলো। ক্ষণকাল বাদে শাহনাজ দরজা খুলে দিলে নীর দ্বিতীয় দফায় অবাক হয়ে গেল। শাহনাজ খুব কাঁদছে। ও নীরকে ভিতরে প্রবেশ করিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে নীরকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। নিজের হতভম্ব ভাব কাটিয়ে নীর বলল, কাঁদছিস কেন? কি হয়েছে? শাহনাজ ক্রন্দনরত কণ্ঠে বলল, আমার অন্য কারোর সাথে বিয়ে হতে চলেছে। কেন, কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? শাহনাজ নীরকে ছেড়ে দিয়ে ওর চোখে চোখ রেখে নাক টেনে বলতে লাগলো, আমি তুষার ভাইকে ছোট থেকেই ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসেন না, উনি অন্য কাউকে ভালোবাসেন। ওই ডাইনিটার নাম মনে হয় এন দিয়ে শুরু। নীর আশ্চর্যান্বিত চোখে শাহনাজের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছু সময়। অতঃপর মৃদুস্বরে বলতে শুরু করলো, বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু আমার অনেক আগে থেকে মনে হতো তুষার ভাইয়া তোর মাঝে কিছু তো চলছে। তবে হ্যাঁ, সেটা শুধু তোর পক্ষ থেকে না, সেটা দুই পক্ষ থেকেই মনে হতো। শিওর ছিলাম না জন্য কখনো জিজ্ঞাসা করিনি, তবে আর সব সন্দেহ দূর হয়ে গেল। কিন্তু অর্ধেক ভুল জানিস, উনি অন্য কাউকে পছন্দ করেন। আমি ওনার নোটবুকে সেই মেয়ের নামের প্রথম অক্ষর দেখেছি, এন দিয়ে শুরু। নীর মুচকি মুচকি হাসতে লাগলো। শাহনাজের চোখের পানি মুছে দিয়ে ওর গাল টেনে বলতে লাগলো, ওরে সেজু, সেই ডাইনিটা তুই রে? শাহনাজ অবাক হয়ে বলল, মানে তুষার ভাইয়ের সাথে একটু আগে আমার দেখা হয়েছে। উনি প্রচন্ড রেগেছিলেন আর তোকে নাচ বলে ডাকছিলেন। শাহনাজ চোখ বড় বড় করে বলল, নাজ মানে এন? হ্যাঁ রে বোকা, এবার বুঝলাম আমাকে অযথা কেন বকাঝকা করলেন তোর বিয়ের প্রসঙ্গ তোলায়। এই বইখোরকে আমি আমার স্বামীকে দিয়ে মার খাইয়ে না নেওয়া পর্যন্ত শান্তি পাবো না। শাহনাজও কথা শুনল না। ওর মাথায় নীরের কিছু সময়ের আগের বলা কথাগুলো ঘুরতে লাগলো। তুষারের সমস্ত আচরণগুলো ওর চোখের সামনে ভাসতে লাগলো। ড্রয়িং রুমে তুষারের মুখমণ্ডল কেমন ছিল সেটাও মাথায় চলে আসলো। শাহনাজ এবার চিন্তায় অস্থির হয়ে বলতে লাগলো, আমি এবার কি করব নীর? বাবাকে তো হ্যাঁ বলে দিয়েছি, বাবা তো মনে হয় ওনাদের ইতিমধ্যে ডেকে ফেলেছে। এখন কি হবে? রোমে এসে তুষার মাথার চুল টেনে ধরে চাপা আর্তনাদ করতে লাগলো। ওর হৃৎপিণ্ডের রক্তক্ষরণ হচ্ছে। নাজের মুখে সম্মতি শোনার পর থেকে কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। মোবাইলের গ্যালারিতে থাকা শাহনাজের নির্দিষ্ট একটা ছবি বের করে সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ক্ষণকালপাতে ক্রমাগত পুশ আপ দিতে লাগলো। ওর চোখের সামনে শাহনাজের একটা হাস্যোজ্জ্বল ছবি রয়েছে। যত পুশ আপ দেওয়ার পরিমাণ বাড়ছে তত ওর রাগ বাড়ছে। ও মোবাইলের স্থির শাহনাজকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, খুব শখ বিয়ে করার, তোর বিয়ে করার শখ ছোটাচ্ছে আমি। নাচ ভাবতেও পারছিস না তোকে আমি ঠিক কি করতে পারি। বিশেষ কর তোকে আমি ছাড়বো না নাচ। তার আগে আর একটা বিষয় সামলাতে হবে আমার। ততক্ষণ পর্যন্ত একটু শান্তিতে থাক, তারপর এই শেখ তুষার খান কি জিনিস সেটা তোকে খুব করে বোঝাবো। কিছুক্ষণের মধ্যে মারুফ ওর পরিবারকে নিয়ে চলে আসবে। তানিয়া আর সিনু রান্নাবান্নার দিকটা সামলে নিয়ে ড্রয়িং রুমে এসে নিজেদের স্বামীদের সাথে কথা বলতে লাগলো। কিন্তু মেহমেদ থম মেরে বসে আছে। ওর একদম ভালো লাগছে না মারুফের কথা ভাবলে। তাই ও তানিয়ার একটা হাত সেই তখন থেকেই শক্ত করে ধরে আছে। তানিয়া রাগ দেখালেও ছাড়ল না। অবশ্য তানিয়া ওপরে ওপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে খুব এনজয় করছে মেহমেদের ভালোবাসাটা। এমন সময় তুষার সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ওদের সম্মুখে গিয়ে চেয়ার টেনে বসলো। এতক্ষণও বাসায় ছিল না। সবাই তুষারের সিরিয়াস মুখটার দিকে তাকিয়ে থাকলো। একটু সময় নিয়ে তুষার বলে উঠল, বিয়েটা ক্যান্সেল করে দাও। মেহমেদের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ও বলতে লাগলো, তুষার যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে, বিয়েটা ক্যান্সেল করে দে। সাজিদ চোখ রাঙিয়ে তাকাতেই মেহমেদ চুপ করে গেল। মেহমেদের থেকে চোখ সরিয়ে সাজিদ তুষারের দিকে তাকিয়ে বলল, কারণ? তুষার কোনোরূপ ভনিতা না করে সাজিদের চোখে চোখ রেখে বলল, আমি শাহনাজকে বিয়ে করতে চাই, এটাই কারণ। সবার মাথার উপরে যেন বাজ পড়ল। কয়েক মিনিট প্রগাঢ় নিস্তব্ধতা। সাজিদ মুখটা আরেকটু গম্ভীর করে বলল, মাথা ঠিক আছে? যা বলছো বুঝে বলছো তো? আমি যা বলি বুঝে শুনেই বলি বড় বাবা। তুমি জানো আমি বেশি কথা বলতে পছন্দ করি না, তো ফোন করে ওনাদের মানা করে দাও। সাজিদ আর তানিয়া গম্ভীর হয়ে থাকলেও মেহমেদ আর সিনুর মুখ অটোমেটিক্যালি ফাইবারের মতো ঝকমক করছে।
ওদের উজ্জ্বলতার দাপটে যে কোনো মুহূর্তে হাসান ভিলা ঝলসে যেতে পারে। অন্যদিকে তানিয়া কাটকাট গলায় বলে উঠল, মস্করা পাইছো? যখন যা বলবে তাই করতে হবে। তোমার যদি বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে আগে বলনি কেন? এখন যখন সাজিদ ভাইয়া ওনাদের কথা দিয়ে ফেলেছে তখন এসেছো নাটক করতে? সবার সামনে সাজিদ ভাইয়া আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে চাচ্ছ? তুষার কোনোরূপ বিচলিত না হয়ে শান্ত গলায় বলল, সময় থাকতে দ্রুত মানা করে দাও, দেরি হয়ে যাচ্ছে, পরে কিন্তু পস্তাবে বলে দিলাম। সাজিদ গম্ভীর গলায় বলল, তোমাকে আমি অনেক স্নেহ করি তুষার। এমন আচরণ করে আমার চোখে নিজেকে খারাপ করার চেষ্টা করো না একদম। ভালোর জন্যই বলছি বড় বাবা, এখনো সময় আছে, ফোন করে মানা করে দাও। তানিয়া খেকিয়ে উঠে বলল, এই ছেলে চুপ, আমি কিন্তু এই হিসাব পরকালে গিয়ে নিব বলে দিলাম। তানিয়ার হিসাব নেওয়ার মাঝে সাজিদের ফোনের রিংটোন বেজে উঠল। ও তুষারের শান্ত মুখটার দিকে দৃষ্টি রেখে ফোন রিসিভ করলো। ফোনের ওপাশের মানুষটা কথা শোনার সাথে সাজিদের কপালে ভাঁজ পড়তে লাগলো। তা দেখে তুষার বাঁকা হেসে বলতে লাগলো, আগেই বলেছিলাম বড় বাবা, সময় থাকতে মানা করে দাও, নয়তো পস্তাবে। ওরা তিনজন জিজ্ঞাসা করতে সাজিদ কাট গলায় বলতে লাগলো, মারুফ ফোন দিয়েছিল, বললো ওর ছেলে নাকি এ বিয়ে করতে রাজি না। সবচেয়ে বড় কথা, ওর ছেলে এখন হসপিটালে। শেষের কথাটা সাজিদ তুষারের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল। ওর কথার মানে বুঝতে পেরে তানিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বলল, এইসবের পিছনে তুমি আছো তাই না? তুষার হাই তুলে বলল, কোন হিসেবে বলছো মাম্মা? ওই তনয় কি নিজে থেকে বলেছে যে আমি ওকে মেরেছি? সাজিদ গম গম কণ্ঠস্বরে বলল, আমার বাচ্চা না তুষার, তোমার থেকে এমন কাজ আশা করিনি আমি, অন্তত তোমার থেকে। তুষার বড় করে শ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি মেরেছি। আমি ওকে বাধ্য করেছি বিয়েতে না করার জন্য। অবশ্য করবই না বা কেন? আমার শেহনাজকে কোন সাহসে তোমরা অন্যের হাতে তুলে দিতে যাচ্ছিলে? ও শুধু আমার, ঠিক আছে? মেহমেদ হাততালি দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ব্রাভো বেটা, এই না হলে আমার ছেলে। হোয়াট এভার, একদম ঠিক করেছ। ওই ছেলের হাড়গোড় আরও একটু ভেঙে দেওয়া উচিত ছিল তোমার। ইস, এই বুদ্ধিটা আমার মাথায় যে কেন আসেনি কে জানে। হোয়াট এভার, তাহলে আমিও মারুফের হাড়গোড় ভেঙে দিতে পারতাম। সাজিদের তানিয়া সমস্যারে ধমক দিয়ে বলল, মেহমেদ। মেহমেদ চুপসে গেল, কিন্তু ইশারায় ছেলেকে বাহবা দিতে ভুলল না। সাজিদ জোরে একটা শ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, বিয়ে তো আটকে দিয়েছ, কিন্তু এটা ভেবো না যে তোমার সাথে শেহনাজের বিয়ে দেব। এমন আচরণ না করলে আপত্তি করতাম না, কিন্তু এখন আর না। সব থেকে বড় কথা, শেহনাজ তোমাকে বিয়ে করতে চায়, এটা কে বলো তোমাকে? বিয়ে যে করতে চায় না সেটাই বা জানলে কিভাবে বড় বাবা? তানিয়া দাঁতে দাঁত চেপে বলল, কে কি চাই আমি জানি না, কিন্তু তোমার সাথে আমার শেহনাজের বিয়ে দিব না। তোমার সাহস কি করে হলো এইসব কাজ করার? এসব না করে যদি আমাকে একবার বলতে তাহলে আমি সাথে সাথে তোমার সাথে শেহনাজের বিয়ের ব্যবস্থা করতাম, কিন্তু তুমি আমাকে আশাহত করেছো। তুষার তড়াক করে বর্ষা থেকে উঠে গর্জন করে বলে উঠল, বিয়ে দেবে না তাই তো? হোয়াট এভার, এর হিসাব আমি পরকালে গিয়ে কড়াই গন্ডায় বুঝিয়ে নেব। আর দেখি নাচকে আমি ব্যতীত কার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো। বলে তুষার গটগট পায়ে নিজের রুমের দিকে চলে গেল, কিন্তু চারজোড়া চোখ হাঁ করে ওর প্রস্থানের দিকে তাকিয়ে আছে। পরিবারের ডিসেন্ট ছেলেটার থেকে এমন আচরণ পাওয়া অবিশ্বাস্য। মেহমেদ একটা পটেটো খেতে খেতে বলল, এটা যে আমার ছেলে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ রইল না আর। হোয়াট এভার, আমি আমার আসল ছেলেকে খুঁজে পেলাম আজ। তানিয়া ভ্রুকুচকে স্বামীর দিকে তাকালো। সেটা না দেখার ভান করে মেহমেদ সিনুর দিকে তাকালো। দুজনে ইশারায় কিছু একটা বলেই মুচকি হাসলো। তারপর সিনু গিয়ে সাজিদের চোখ বরাবর একটা কাঁটা চামচ ধরে না জানার ভান করে বলল, একটু আগে কি যেন বলছিলেন? বিয়ে দেবেন না এই তো? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজ যে একটা মার্ডার হতে পারে সেটা কি জানেন? মেহমেদ তো তানিয়ার সামনে আর একটা কাঁটা চামচ ধরে বলল, হোয়াট এভার, একটা না ভাবি, 2টা মার্ডার হবে। ও হ্যাঁ, ভুল বলে ফেলেছি, 2টা হওয়ার কথা আছে। সাজিদের তানিয়া হতভম্ব হয়ে চোখ বড় বড় করে আছে। মেহমেদ হঠাৎ হেসে উঠে বলল, সিরিয়াস ব্যাপার পরে দেখা যাবে। হোয়াট এভার, একটা কথা ভেবে আমার প্রচুর হাসি পাচ্ছে।
মারুফের থেকে আমি মিস তেনাতেনাকে ছিনিয়ে নিয়েছি, আর ওর ছেলে তনয়ের থেকে আমার ছেলে শেহনাজকে ছিনিয়ে নিল। আহা, বংশ পরম্পরায় চলতে থাকেটা। ওর কথা শুনে হুট করে সাজিদ আর তানিয়া হেসে উঠে বলল, আচ্ছা চলুক, তার আগে ওর ষাটটাকে গিয়ে সামলাও কেউ। সেই তখন থেকেই শায়নাজান্নির রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। কিভাবে এই বিয়েটা থেকে মুক্তি পাওয়া যায় সেই চিন্তাই করছে দুজনে মিলে। এই চিন্তার কারণে ওরা খাবার পর্যন্ত খায়নি। সিনু আর তানিয়া একবার ডেকে গেলেও ওরা নিচে যায়নি। নির্বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল,